সরকার যখন জোর গলায় বলছে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই সময় আকস্মিকভাবে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে। হঠাৎ কেন এই আন্দোলন? এটা কি শুধু চাপ সৃষ্টির কৌশল, নাকি অন্য কোনো ফর্মুলা যেটা হয়তো নির্বাচন পেছানো হতে পারে, কিংবা এমনও হতে পারে যে সামনে তারা জোট করবে? এসব বিষয়ে উত্তর খুঁজতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও ডিজিটাল এডিটর একেএম মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক, আপনাকে স্বাগত। তো আমরা সাধারণভাবে যেটা বলে থাকি, আপনি কেমন আছেন এই জিজ্ঞেস করলে আমরা বলি ভালো আছি। আমি যদি গত এক বছরের তুলনা করি, আপনি একজন বিজ্ঞ সাংবাদিক বা এই সমাজের খোঁজখবর রাখেন, আসলে মানুষ কেমন আছে বলে মনে হচ্ছে আপনার? শুরুতেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন খুবই কঠিন। এক ধরনের অস্থিরতার ভিতর থেকে আমাদের এক বছর যাত্রা চলমান। একটা জুলাই আগস্ট আন্দোলনে বড় ধরনের পরিবর্তন এসেছে, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন ভালো আছি খারাপ আছি তার চেয়ে সবচেয়ে বড় বিষয় ছিল ওই সময় একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা। সেই সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা দায়িত্ব পালন করেছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সভা হচ্ছে, দাবি দেওয়ার কোনো অন্ত নাই। এই পরিস্থিতিতে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। অর্থনৈতিকভাবে যে বিধ্বস্ত অবস্থা তৈরি হয়েছিল সেইখান থেকে রাষ্ট্র অনেকটা বেরিয়ে এসছে। এখন রাজনৈতিক স্থিতিশীলতার ইস্যু। রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত দেশ পূর্ণাঙ্গ স্থিতিশীল হবে এটা ভাবার কোনো সুযোগ নেই। এখন আমরা মনে করি সরকার যে রুটম্যাপ দিয়েছে, আশা করা যায় যদি ফেব্রুয়ারিতে প্রথমার্ধে ইলেকশনটা হয়, জাতীয় সংসদ নির্বাচন করতে পারে, রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে একটা স্থিতিশীলতা আসার আশা করা যায়। এর আগে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এর চেয়ে বেশি, বর্তমান পরিস্থিতির চেয়ে বেশি ভালো থাকার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমরা যতটুক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের খবর পাই, নিত্য পণ্যের কথাই বলি, নিত্য পণ্যের বাজারের খবর পাই, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর পাই, তাতে এই 6 মাস আর আছে, এই ইলেকশনের যে তারিখ ঘোষণা করা হয়েছে বা সম্ভাব্য যে দিনক্ষণ বলা হচ্ছে, এর ভিতরে এর চেয়ে বেশি স্থিতিশীলতা আশা করা খুব কঠিন কাজ হবে। আচ্ছা, কিন্তু আমরা তো একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এই পিআর পদ্ধতি, জাতীয় পার্টি নিষিদ্ধ, এই বিষয়গুলো কেন আসলো? পিআর পদ্ধতিতে তো একসময় ছিল না, গত 16 বছর আমরা শুনিনি, হঠাৎ করে কেন আসলো বলে মনে হলো আপনার? এটা 16 বছর না, পিআর পদ্ধতি বাংলাদেশে কখনোই ছিল না, এবং এই পদ্ধতির সাথে বাংলাদেশের তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ কোনো অবস্থাতেই পরিচিত নয়। আমাদের যে নির্বাচনী সিস্টেম, এই সিস্টেমের সাথে পিআর পদ্ধতি আগে কখনোই আলোচনায় আসে নাই, এখন এসছে, এবং এইটা নিয়ে একটা আন্দোলনও শুরু হয়েছে আজকে থেকে। এই কর্মসূচি অলরেডি ইতিমধ্যেই ইসলামী আন্দোলন তাদের কর্মসূচি পালন করে ফেলেছে। এখন জামাত আর খেলাফত মজলিস তাদের কর্মসূচি নিয়ে অলরেডি মাঠে আছে। আগামী 2-3 দিনও থাকবে। আগামী 2-3 দিন তাদের কর্মসূচি আছে। 3 দিনের কর্মসূচি তারা পালন করছে, এবং এটা অনেকটা যুগপৎ ঘোষণা দেয় নাই যে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করছি, আসলে ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন। এখানে একটা মজার বিষয় আছে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন, শুরুতে ধারণা দেওয়া হচ্ছে এই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি সংযুক্ত হবে, কিন্তু এনসিপি কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয় নাই। এইখানে আপনাকে বুঝে নিতে হবে এখানে কিছুটা গলদ আছে, কারণ এনসিপি তো অলমোস্ট সরকারি দলের, তার সাথে জামাতে ইসলামের সাথে তাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এখনো যে নাই তা আমি বলবো না, এখনো আছে। এনসিপিতে তো 2টা ভাগও আছে বলা হয়, এটা প্রকাশ্য না, ভিতরে ভিতরে কিছু আছে, কিন্তু এনসিপি সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হয় নাই। আমাদের কাছে কিছু অভ্যন্তরীণ খবরও আছে,
যে এনসিপি এই দাবিতে শেষ পর্যন্ত মাঠে থাকবে না, আচ্ছা। তারা পিআর পদ্ধতিতে শেষ পর্যন্ত মাঠে থাকতে নাও পারে, এই ধরনের একটা খবর আমাদের কাছে আছে। কারণ তারা মনে হয় চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাক এবং তাদের অন্য দাবি যেগুলো আছে যে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা নিয়ে এখন তারা বেশি সোচ্চার। আবার জাতীয় পার্টি নিষিদ্ধের একটা দাবিও আছে। জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি এইটা এনসিপির পক্ষ থেকে এতটা জোরালো না, যেটা জামাত বা অন্যদের পক্ষ থেকে জামাত সমর্থন করেছে, কিন্তু ওই রাশেদের নুরুর এটা গণ অধিকার আন্দোলনের ওদের দাবি। ওরা আন্দোলন করতে গিয়ে একটা সংঘাতময় পরিস্থিতির মধ্যে জড়িয়ে গেছে। জড়িয়ে যাওয়ার পরে ভিপি নূর আহত হওয়ার পরে এই আন্দোলনটা বেগবান হয়েছে। এখন তারা এটা আন্দোলনের পাশাপাশি তার আইনগত ব্যবস্থার দিকেও গিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে আসামি করে মামলাও তারা করেছে। এই ইস্যুগুলো আছে। আচ্ছা, তাহলে ইসলামী দলগুলোই মূলত আন্দোলনটা চাচ্ছে? ইসলামী দলগুলোর একটা লক্ষ্য আছে। আমরা যতদূর হঠাৎ এই আন্দোলনে কেন গেল? তারা হঠাৎ করে যায় নাই, তারা এটা দীর্ঘ সময় ধরে এই সরকার পতনের পর থেকেই, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তারা এটা নিয়ে কথা বলা শুরু করেছে। যখন সংবিধান সংস্কার কমিশনের আলোচনা আসলো এবং এই আলোচনা আসার পরে থেকেই বিষয়টা জোরালো হয়েছে। এখন অনেকেই বলেন তাদের প্রতিপক্ষ, জামাতে ইসলামের প্রতিপক্ষ যারা আছে বা ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ততা থাকলেও যারা তাদের এই দাবির সাথে একমত না, তারা বলার চেষ্টা করছেন যে আসলে বর্তমান যে পদ্ধতি আছে 300 আসনে নির্বাচন, আসনে আসনে ক্যান্ডিডেট দিয়ে যে করা হয়, সেটা যদি বহাল থাকে তাহলে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রধান সারির নেতা যারা আছেন তারাই সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না। আচ্ছা, এলাকাগুলোতে তাদের আসলে সেই গ্রহণযোগ্যতা নেই, এলাকাগুলোতে তাদের সেই জনপ্রিয়তা নাই। সার্বিকভাবে জাতীয় রাজনীতিতে তাদের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা আছে, কিন্তু তাদের নির্ধারিত এলাকায়, তারা যে এলাকায় এমপি ইলেকশন করতে চান বা তাদের যে আসন, সেই আসনগুলোতে তারা বিজয়ী হয়ে আসা খুব কঠিন। এই কারণে তারা পিআর পদ্ধতির দিকে ধাবিত হতে চায়। এইটা হলো এখনকার আলোচনা। রাজনৈতিক দলগুলোর তাদের প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপি যেটা চায়, যেটা বলে আসছে যে এইসব আসনে যদি ইলেকশন হয় তারা কতগুলো আসন পাবে এটা নিয়ে প্রশ্ন আছে। তারা কতগুলো আসন পাবে। বিএনপি কালকে স্পষ্ট বলছে যে ওরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, এটাও বললো কালকে। তারা বলেছে যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। এটা গুরুত্বপূর্ণ কথা। এটার এই বিষয়টা আসছে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার দাবি উত্থাপনের পরে এই বিষয়টা। তো বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে যতটুকু বোঝা যায় তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ চায় না। আচ্ছা মঞ্জু ভাই, একটা সময় যেমন সালাউদ্দিন সাহেব বিএনপি স্থায়ী কমিটির সাথে উনি কি বলেছেন যে আওয়ামী লীগ স্বৈরাচারী দল ছিল, স্বৈরাচারী শাসন চালিয়েছে, তাদের সাথে যোগাযোগ করে অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছে, তাদের সাথে ছিল, রাজনীতি করেছে, সরকারের শরিক ছিল, অনেক কিছু হয়েছে, কিন্তু সবাইকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে নির্বাচন কাকে নিয়ে করবে? এটা সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে নির্বাচন কাকে নিয়ে আমরা করব। নির্বাচনে তো সব দলের অংশগ্রহণ থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেই দল বাতিল, সেটা সরকার করেছে, নিষিদ্ধ করেছে। এইভাবে নিষিদ্ধ করতে সবাইকে যদি নিষিদ্ধ করে দেওয়া, এই কথাটাই বিএনপির নেতৃত্ব থেকে বলার চেষ্টা, সবাই যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে? আচ্ছা, একটা সময় আমরা দেখেছি যে ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু বিশাল মতপার্থক্য ছিল। আপনার কি মনে হয় ওরা এখনো এক থাকতে পারবে? না, তারা নির্বাচনগত ঐক্য তাদের কাছে হবে বলে খুব আমার কাছে বেশি মনে হচ্ছে না। তারা এখন পিআর পদ্ধতি নিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছে। এখানে একটা বক্তব্য আছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচনে তারা আনুপাতিক ভোট দেখছে, যে তাদের একটা ভোট আছে, সারা দেশে তাদের কিছু ভোট আছে, তারা হয়তো নির্ধারিত একটা আসনে জিততে পারবে না, কিন্তু যদি ওভারঅল একটা ভোট পাবে, সেটা ধরেন জামাতে ইসলামের 8% হোক, 10% হোক বা আরো বেশি হোক, 300 আসনে যদি নির্বাচন হয়, সেই অনুযায়ী যদি তারা ভোট পায় তাহলে তাদের আসন সংখ্যা বেশ একটা বড় অঙ্কের আসবে, 40, 45, 50 এরকম হয়ে যেতে পারে।
এটা একটা ধারণা করা হয়। তারা রাজনৈতিক অঙ্গলে এরকম একটা বিশ্লেষণ আছে। আচ্ছা। আবার ইসলামী দলগুলোরও এরকম সারা দেশে ভোট আছে, আনুপাতিক হারে কিছু ভোট আছে। তারাও ধারণা করে, আশা করে যে তারাও কিছু আসন পাবে, তাদের সংসদে তাদের প্রতিনিধিত্ব সৃষ্টি হবে এবং তারা একটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। আর যদি সেটা না হয়, যদি 300 আসনে আলাদা প্রার্থী থাকে, ইলেকশন হয়, সেই ক্ষেত্রে ওইসব আসনগুলোতে জিতে আসা তাদের জন্য অনেক কঠিন হবে। এই কারণেই মূলত এইটা আন্দোলন। আচ্ছা, এই আন্দোলনটা তাহলে কি শুধু রাজনৈতিক স্বল্পমেয়াদী স্বার্থে নাকি আপনার বৃহৎ স্বার্থে মনে হয়, বা দীর্ঘমেয়াদী হতে পারে এরকম কোনো মনে হচ্ছে আপনার? গতকালকে আমি বিএনপির নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন দেখা করেছিল। তারপরে নজরুল ইসলাম খান এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরী তারা কিছু কথা বলেছেন যে সংবিধান তো সংসদে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। পিআর পদ্ধতি যদি বাস্তবায়নও করতে হয় সেটাও তাহলে এই মেয়াদে তো সম্ভব না। এখন তাদেরকে একটা পার্লামেন্ট ইলেকশন করতে হবে, সংসদ হতে হবে এবং সেই সংসদে সংবিধান সংশোধন করে তারপরে পিআর পদ্ধতি বাস্তবায়নের আলোচনা ইস্যু আসে। এখন এই নির্বাচনে তো সেটার কোনো সুযোগ নেই। এই নির্বাচনের আগে সংসদ ছাড়া সংবিধান সংশোধনের পক্ষে তারা না। এটা আসলে বিএনপি একটা রাজনৈতিক কৌশলও বলা যেতে পারে, অথবা রাজনৈতিক কৌশল আর বাস্তবতাই তাই। সংসদ ছাড়া তো সংবিধান পরিবর্তন করা যায় না। এখন কিছু নীতিগত সিদ্ধান্ত হতে পারে যে এই সিদ্ধান্ত হলো, পরবর্তীতে সংসদে এগুলো পাশ করে নেওয়া হবে। আচ্ছা, ইসলামিক দলগুলো যেভাবে রাষ্ট্র চায় বা ওরা যেভাবে আইন চায় বা দেশটাকে যেভাবে পরিচালনা করতে চায়, এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক বলে মনে হয় না? ইসলামী দলগুলো গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি তাদের নির্ধারিত কিছু এজেন্ডা আছে। তারা ইসলামী শাসন চায়, ইসলামী আইন কানুনের বাস্তবায়ন চায়। সেটা তো বাস্তবায়ন যদি করতে হয় তাহলে তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসতে হবে, সেটার ইস্যু ভিন্ন। যদি তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, ক্ষমতায় যেতে পারে, তখন তো সেই আইন বাস্তবায়নের প্রশ্ন আসবে। এর আগে তো এটা নিয়ে আন্দোলন করতে পারবে তারা তাদের দাবি জানাতে পারবে। এই দাবিগুলো তারা আগেও জানিয়েছে, সবসময় জানিয়ে আসছে। কিন্তু সাধারণ মানুষ এটা কতটা মেনে নেবে আপনার মনে হয়? আমাদের দেশের মানুষ ধর্মভীরু, একথা সত্য, কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এইটা কতটুকু মেনে নেবে এটা প্রশ্ন সাপেক্ষ, এটা সন্দেহ আছে। তারা ধর্মগুরু। যেমন পিআর পদ্ধতির নির্বাচন, এটার সাথে আমাদের দেশের মানুষ পরিচিতই না। আমাদের দেশে নির্বাচন হয়, এলাকায় এলাকায় প্রার্থী থাকে, প্রার্থীদের সমর্থক থাকে, তারা বাজারে হাটে গ্রামে পাড়া মহল্লায় উৎসব করে, একটা ভোটের উৎসব হয়। পিআর পদ্ধতিতে তো এলাকায় আসনে প্রার্থীই থাকবে না। প্রার্থী যখন থাকবে না তখন সেই উৎসবটাই তো থাকবে না। আমার মনে হয় কি আমরা যদি সাংবাদিকতা না করতাম আমরাও হয়তো জানতাম না যে আসলে এরকম একটা পদ্ধতি আছে। আমাদেরকে শুরুতে এটা বুঝতে হয়েছে যে আসলে বিষয়টা কি। পৃথিবীর অনেক উন্নত দেশে পিআর পদ্ধতি আছে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতি কি তা? আমাদের দেশের মানুষ কি সবাই গ্রামে গঞ্জে সব মানুষ কি শতভাগ শিক্ষিত? কাজে ওদের বুঝতেও তো অসুবিধা। এইটা আমাদের একটা সময় তো আমরা দেখেছি জামাত বা ইসলামী আন্দোলন ছাড়া মোটামুটি সব দলই কিন্তু বিএনপির সাথে ছিল। তাহলে এখন দ্বন্দ্বটা কি নিয়ে? দ্বন্দ্বটা তো নির্বাচন, বা দ্বন্দ্বটা কতটা গভীর? নির্বাচন হবে, নির্বাচনে কে কত আসন পাবে, কারা ক্ষমতায় যাবে, ক্ষমতার অংশীদারিত্ব কত পাবে, কত আসন পাবে, বিষয়গুলো তো সেইখানে বিএনপি থেকে বলা হয় যে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা চলছে। এটা তারেক রহমান নিজেও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি নিজেও বলেছেন যে এবারে নির্বাচনটা খুব একটা সহজ হবে না। আমারও মনে হয়, আমরাও মনে করি নির্বাচন খুব একটা সহজ হবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই হবে। কারণ যতটুকু জানতে পারি বিএনপিও চায় যে একমাত্র নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি সহ সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং যেটা ভিপি নুরের পার্টি এবং আরো 2-4টা দল বলার চেষ্টা করছে, জাতীয় পার্টির মাধ্যমে পতিত আওয়ামী লীগ ফিরে আসতে চায়, পুনর্বাসন হইতে চায়। সেখানে একটা প্রশ্ন আসছে যে তাইলে কি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগের নেতারা মনোনয়ন পাবেন? হ্যাঁ, এই প্রশ্নটা সামনে এসেছে এবং এই প্রশ্নের জবাবও জাতীয় পার্টি থেকে এসেছে। জাতীয় পার্টি থেকে বলা হয়েছে, তারা প্রেস ব্রিফিং করেই বলেছে
যে যদি আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতারা, যারা স্বৈরাচারী শাসনের সময় দুর্নীতি, লুটপাট, অপরাধের সাথে জড়িত না, এরকম নেতারা তাদের পার্টি থেকে মনোনয়ন চায়, তারা এটা মনোনয়ন দেবে, তারা মনোনয়ন বিবেচনা করবেন। তাহলে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু কিছু লোক হয়তো যাবে। এইটাই গণ অধিকার পরিষদ বা এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছিল, শঙ্কা প্রকাশ করেছিল। এইটার একটা আচ্ছা, আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ যখন বললেন, একটা ইদানিং কিন্তু মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, এবং অনেকটা মানে অনেক লোকও জড়ো হচ্ছে। এটা আসলে শুনেন, আওয়ামী লীগ অনেক পুরনো একটি রাজনৈতিক দল, তাদের যেভাবে পতন হয়েছে সেটা তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, ওরা নিজেরও হয়তো বুঝতে পারে কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু দেশের মানুষ এবং যারা সচেতন তাদের কাছে কিন্তু ধারণা তৈরি হয়েছিল যে সরকারের সময় শেষ, এই সরকারের সময় শেষ, আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের সময় শেষ হয়ে গেছে। এটা মানুষের কাছে একটা ধারণা তৈরি হয়েছিল এবং উপলব্ধি হয়েছিল যে কোন আন্দোলনে হবে, তাদের চলে যেতে হবে। এখন আন্দোলনটা কি ধরনের হবে, কোন আন্দোলনে হবে, সেটা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। এখন তারা কোনো তো প্রতিরোধই করতে পারে নাই, কোথাও দাঁড়াতেই পারে নাই, বেশিরভাগ নেতারাই পলাতক এবং দেশের ভিতরেই নাই। এখন ঝটিকা মিছিল করছে, এটা নিয়ে অনেকে উৎসাহিত হয় সামাজিক যোগাযোগ, এটা তো একটা লজ্জাজনক বিষয়। এত পুরনো একটা রাজনৈতিক দল, তাদের এখন 2-4-5 জন লোক নিয়ে এলাকায় এলাকায় ঝটিকা মিছিল করে টিকে থাকার সংগ্রাম করতে হবে। তারা তো 17 বছর ক্ষমতায় ছিল টানা, সেখানে তখনকার তো বিরোধী দল ছিল, তাদের উপরে অত্যাচার নির্যাতন তো কম হয় নাই। তখন তারা তো মানে টিকে ছিল, রাজনীতিতে টিকে ছিল, এবং তারা একটা আন্দোলনে সম্পৃক্ত হয়ে সরকারকে বিদায় করে দিয়েছে। এখন এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক এটা আসে, আসলে সোশ্যাল মিডিয়া দিয়ে তাদের আসলে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন, এবং কত বছর পরে ফিরে আসতে পারবে, আদৌ ফিরে আসতে পারবে কিনা, এটা সময় সাপেক্ষ। আচ্ছা, আমরা আবার যদি আগের প্রসঙ্গে যাই, ইসলামী দলগুলো যে আন্দোলন করছে, ওরা কি আসলে এই সরকারকে একটা হুমকিতে ফেলতে পারবে বা সরকারকে একটা ধাক্কা দিতে পারবে বলে আপনার মনে হয়? তারা তো আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে আলোচনায়ও যাচ্ছে, প্রতিটা আলোচনায় তারা অংশগ্রহণ করছে, তারা তাদের মতামত দিচ্ছে। তো এটা যে সরকারকে হুমকি দেওয়ার জন্যই শুধু আন্দোলন করছে, বিষয়টা হুমকি দেওয়ার আন্দোলনও না, এটা এক ধরনের প্রেশার তৈরি করা, তাদের যে দাবি দেওয়াগুলো আছে, জুলাই সনদ আছে, সেগুলোর কিছু অংশ বাস্তবায়ন করা। তারা যদি বাস্তবায়ন করে নিতে পারে, তাদের কিছু দাবি যদি তারা প্রতিষ্ঠা করতে পারে। এখন এই স্বল্প সময়ের মধ্যে পিআর পদ্ধতি যে হবে না, হওয়া সম্ভব না, এটা যে তারা বোঝে না তা না, কিন্তু এটার মাধ্যমে জুলাই সনদের কিছু অংশ তারা হয়তো বাস্তবায়ন চাচ্ছে, জুলাই সনদের কিছু বাস্তবায়ন আসুক। এবং এইটার ব্যাপারে মনে হয় বিএনপিরও খুব একটা আপত্তি নাই, কারণ বিএনপি ইতিমধ্যে বলেছে আমরা প্রস্তুত, তারা স্বাক্ষর করার জন্য প্রস্তুত। এখন কি বিষয়ে স্বাক্ষর করবে সেইটা হয়তো নেগোশিয়েট করার চেষ্টা হচ্ছে। এটা তো গতকালকেও আলোচনা হয়েছে, মিটিংগুলো হচ্ছে, রেগুলার আলোচনা হচ্ছে, এখানে সব দলের প্রতিনিধিরাই যাচ্ছেন, তারা বর্জন করেছেন, বিষয়টা এরকম না। আন্দোলন তো করতেই পারে, গণতান্ত্রিক রাজনীতিতে আন্দোলন তাদের অধিকার, আন্দোলন তারা করছেন, তাদের দাবি দেওয়ার যৌক্তিকতা তারা তুলে ধরছেন, মানুষকে তো বুঝাইতেও চেষ্টা করতে হবে, তাদের সভা সমাবেশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা, মানুষের কাছাকাছি যাওয়া, সেটা তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, এখনো করছেন, এবং ভবিষ্যতে তারা করবেন। তবে এই পিআর পদ্ধতি, এই 2026 সালের ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে, ফেব্রুয়ারিতে যদি হয়, যদি না, আমি মনে করি নির্বাচন হবে, কারণ ডক্টর ইউনূস সাহেব পরশুদিন একটা ডেলিগেশনের সাথে, ফরেন ডেলিগেশনের সাথে বৈঠক করেছেন, এবং তিনি বলেছেন তিনি নির্বাচন শেষ করে তিনি আগের পেশায় ফিরে যেতে চান। তিনি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ করবেন, এটা বারবার বলেছেন, এবং বলছেন যে উৎসবের মধ্যে এই নির্বাচনটা উনি করতে চান। ওনার উপদেষ্টারও সেম কথাই বলছেন, বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে কারো কিছু দ্বিমত আছে, কিন্তু ওভারঅল আপনি বলা যায় বেশিরভাগ সবাই, প্রায় 2-4 জন বাদে সবাই বলছেন যে তারা নির্বাচন করে চলে যাবেন, আর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন, এবং নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এখন এই মুহূর্তে আন্দোলন হবে,
আন্দোলন যারা করছেন, জামাতে ইসলামের আন্দোলন করার মতো শক্তি আছে। ইসলামী দলগুলোরও ব্যাপক কর্মী আছে, তারা আন্দোলন করতে পারবেন। কিন্তু সেই দাবি কতটা বাস্তবায়ন হবে, বিশেষ করে পিআর বাস্তবায়ন নিয়ে কতটুকু আশাবাদী দাবি হওয়া আদায় যায়? হয়, সেটা প্রশ্ন সাপেক্ষ। আচ্ছা মঞ্জু ভাই, আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনার পেশাগত জীবনে আপনি তো অনেক আন্দোলন দেখেছেন, অনেক রকম বাংলাদেশ দেখেছেন, সামনে আসলে কোন বাংলাদেশটা আপনি দেখতে চান? একজন সাংবাদিক হিসেবে আমি গণতান্ত্রিক রাজনীতি চাই। দেশে গণতন্ত্র না থাকলে আমাদের গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত হবে না। সাংবাদিক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পূর্ব শর্ত হলো দেশে গণতান্ত্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকতে হবে। আমরা আশা করব, আমি নিজেও আশা করি যে গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসবে এবং বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে। আমরা সবাই মুক্ত মনে লিখতে পারবো, মুক্ত হাতে লিখতে পারবো কথা এবং বলতে পারবো। কথা বলার অধিকার পাবো। সেই দিনের অপেক্ষায় আছি। জনাব একে মঞ্জুরুল হক, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের ঢাকা জার্নালের যে ডায়ালগ, সেই অনুষ্ঠানের সকল দর্শককে শুভেচ্ছা। প্রিয় দর্শক, সমমনা রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন বাংলাদেশে নতুন কিছু নয়। তবে এবার যে ইসলামী দলগুলো আন্দোলন শুরু করলো, দেখার বিষয় তারা এই আন্দোলনকে কতটা বেগবান করতে পারে, কত দূর নিয়ে যেতে পারে। একই সঙ্গে এটা আসলে ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।